5 বছর পরে সে খবর নিতে এসেছে আমি কেমন আছি, সে জানতে এসেছে আমি কি তাকে আজও মনে রেখেছি। সত্যি পাগলিটা কখনো বুঝতেই পারেনি যে তাকে আমি কোনখানে রেখেছিলাম। তো আজকে আমি সেই গল্পটাই শোনাবো, আপনারাও জানবেন, পাগলিটাও শুনবে যে তাকে আমি কতটা ভালোবাসতাম। তো চলুন এই ছোট্ট একটি গল্প শুনে আসি। আমি ছেলেটা ছিলাম অনেক রাগী, অনেক জেদি। চোখের সামনে অন্যায় দেখলে আমার মনটা স্থির থাকতো না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, কোনো ভয় করতাম না। শহরের মানুষ ভাবতো আমি একটা ছাপড়ি অথবা বকেটে। তখন আমার বয়স প্রায় 21+, তবুও কখনো কোনো নারীর প্রতি আসক্ত হয়নি। আসলে শুনতে একটু অবাক হলেও আমি প্রেম ভালোবাসার দিকে একটু কাঁচা ছিলাম, একটু বলতে বেশি কাঁচা ছিলাম। মানে প্রেম ভালোবাসার প্রতি আমার কখনো ফিলিংসই আসতো না। একদিন আমি দূর থেকে দেখতে পাই আমার বাপের বয়সের একটা মানুষ একটা রিক্সাওয়ালার সঙ্গে তর্কাতর্কি করছে। এই বিষয়টা আমি দূর থেকে দেখতে পেয়ে সেখানে আমি চলে যাই। তারপরে সেই ভদ্র মানুষটা রিক্সাওয়ালাকে মারতে যাবে আর আমি পিছন থেকে হাতটা ধরে ফেলি। এরপর বলি, কি সমস্যা, ওকে আপনি মারছেন কেন? তারপরে এই ভদ্রলোকটা হাতটা ঝেকটা মেরে টেনে নিয়ে বলে, তুমি কে, তুমি আমাদের ঝামেলার মাঝে আসছো কেন? একে আমি দেখে নিচ্ছি। আমি বললাম, আপনাকে দেখতে হবে না, আমি চলে এসেছি, এবার আমি দেখবো। এই রিক্সাওয়ালা, কি সমস্যা বলো তো? তারপর রিক্সাওয়ালা বললো, দেখুন না দাদা, যখন আমার রিক্সাতে উঠে তখন আমি বলে দিয়েছি ভাড়া 25 টাকা, আর এখন উনি বলে ভাড়া 10 টাকা দিবে। আমরা তো গরিব মানুষ, দিন খাটি দিন খাই। এইভাবে যদি আমাদের সঙ্গে মানুষ অত্যাচার করে আমরা কি করে চলবো বলুন? এরপর রিক্সাওয়ালাকে আমি 25 টাকা ভাড়া দিয়ে দিই। তারপরে ভদ্রলোকটাকে আমি বলি, তোর ভাড়া লাগবে না, ওর পা ধরে ক্ষমা চা, তাহলে তোকে ছেড়ে দেবো। ভদ্রলোকটা বলে, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম, খারাপের কি দেখলি, ক্ষমা তোকে চাইতেই হবে। ভদ্রলোকটা আবারও বলে উঠলো, আমি ক্ষমা চাইবো না। তারপরে আমার মাথাটা অনেক গরম হয়ে যায়, গালের নিচে দুটো থাপ্পড় মেরে বললাম, আমার চোখের সামনে কোনো অন্যায় হবে সেটা আমি মেনে নিব না, তোকে ক্ষমা চাইতেই হবে, মানে চাইতে হবে। আর যতক্ষণ না ক্ষমা চাইবি তুই, ততক্ষণ তোকে ছাড়বো না, আর যত দেরি করবি ততই তোর কপালে কষ্ট আছে। তারপরে আশেপাশে অনেক মানুষ জমে যায়। ভদ্রলোকটা অনেক লজ্জায় পড়ে রিক্সাওয়ালার কাছে ক্ষমা চায়, এরপর তাকে ছেড়ে দিই। এইভাবেই কয়েকদিন আরো কেটে যায়। আমাকে সবাই দেখে ভয় করতো, আমার চোখের সামনে কেউ অন্যায় করতো না, কারণ সবাই জানতো যে আমি কেমন। একদিন আমি প্রচন্ড মন খারাপ করে স্টেশনের ওভার ব্রিজের উপর বসে আছি। এরপর আমি ব্রিজের উপর থেকে দেখতে পাই একটা মেয়েকে 3-4 জন মিলে ডিস্টার্ব করছে। এরপর আমার মাথাটা অনেক গরম হয়ে যায়। আমি তাড়াতাড়ি মেয়েটির সামনে চলে যাই। এরপর বলি, কি সমস্যা রে, একে ডিস্টার্ব করছিস কেন? তারপরে এই বদমাশ গুলো বলে, একে ডিস্টার্ব করছি তো তোর কি সমস্যা? তোর কাজ তুই কর, আমাদের কাজ আমাদেরকে করতে দে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এইসব কথা শুনে আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে তাদের এক একটা ছবি চেঞ্জ করে ফেলি। ওরা মার খেয়ে বুঝতে পারলো যে আমি কি। তারপর তারা ওখান থেকে সবাই চলে যায়, কেউ ন্যাংরাতে ন্যাংরাতে, কেউ চোখে হাত দিয়ে। আসলে সত্যি কথা বলতে গেলে ওদেরকে মেরে আমি তক্তা বানিয়ে ফেললাম। তারপরে মেয়েটির দিকে আমি একটা বারো তাকাইনি। লাস্টে আমি ওর দিকে না তাকিয়েই আবার বলে উঠলাম, এবার আপনি যেতে পারেন, আর কোনো ভয় নাই, কেউ ডিস্টার্ব করবে না আপনাকে। আর এই কথা বলেই আমি আবারও ব্রিজের ওপর চলে আসি, আর মেয়েটিও চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। সত্যি কথা বলতে গেলে সেই দিন থেকে যে মনটা খারাপ ছিল আর ভালো করতে পারিনি। মানে এমনি কোনো কারণ ছাড়াই আমার মনটা খুব খারাপ থাকতো। সবকিছু থাকা সত্ত্বেও মনে হতো বড় কিছু একটা অভাব আছে। আর মন খারাপ থাকলেই আমি ব্রিজের ওপর একা বসে থাকি। সেদিনও আমি একা বসেছিলাম, আর আমার সামনে সেই মেয়েটি আছে, যে মেয়েটিকে আমি কয়েকদিন আগে বাঁচিয়েছিলাম। মেয়েটি এসে বলে, চিনতে পারছেন আমাকে? কয়েকদিন আগে যে আমাকে বাঁচিয়েছিলেন কিছু বাজে ছেলের হাত থেকে, সেই মেয়ে বলছি আমি। আমি বললাম, আমি আপনাকে চিনবো কিভাবে, আমি তো আপনার কখনো চেহারাটাই দেখিনি, আর তাছাড়াও দেখার প্রয়োজনও মনে হয়নি, তবে বুঝতে পারছি সেই মেয়েটাই আপনি। আচ্ছা, আপনি কি কিছু বলতে চান? এরপর মেয়েটি বলল, আমি সপ্তাহে এটা দিয়ে 3 দিন টিউশন যাই, তবে ভেবেছিলাম যে এই টিউশনটা করবো না, রাস্তায় চলতে অনেক প্রবলেম হতো তো তার জন্য। কিন্তু আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছিল যে আর কোনো প্রবলেম হবে না। আমি কয়েকদিন টিউশন যাইও নি, তবে আপনার কথাটা মনে পড়ছিল বারবার, যে আপনার মতো মানুষ থাকলে কিসের ভয়। তাই আজও টিউশন করে এসে আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনার কি মন খারাপ? এরপর আমি বললাম, মন খারাপ, কিন্তু কিসের জন্য কারণ খুঁজে পাই না। এরপর মেয়েটি বলল, মন খারাপ তবে কারণ খুঁজে পান না, এটা কি ধরনের কথা? আমি বললাম, হ্যাঁ, আসলে একটু শুনতে অবাক হলেও এটাই সত্যি। তারপর মেয়েটি বলল, ও আচ্ছা, আচ্ছা আপনার নাম কি আমি জানতে পারি? এরপর আমি বললাম, আমার নাম রাজ। আমি আবারও বললাম, আচ্ছা আপনি কার বিশ্বাসে আবারও টিউশন যাচ্ছেন? মেয়েটি হাসতে হাসতে বলল, কেন আপনার বিশ্বাসে? বিশ্বাস কি করা যাবে না? আমি বললাম, আপনি আমাকে কয়দিন থেকে চিনেন যে আমাকে বিশ্বাস করে ফেললেন, আমার বিশ্বাসে টিউশন যাচ্ছেন? এরপর মেয়েটি বলল, হয়তো আপনাকে অনেকদিন থেকে দেখি না, তবে প্রথম যেই দিন দেখেছি ওই দিনই বুঝতে পেরেছি আপনি কেমন ধরনের মানুষ। আসলে কি জানেন, মানুষ এখন এমন ভাবে চলে, এমন ভাবে অভিনয় করে যে তাদের সঙ্গে যদি কয়েকটা বছরও কাটিয়ে ফেলেন, তারপরে বুঝতে পারবেন না আপনি যে তারা অভিনয় করছে না। আপনার মনে হবে সত্যি মানুষটা খুব ভালো, খুব সুন্দর, আপনি বিশ্বাস করবেন, কিন্তু দিন শেষে তারা বিশ্বাসটা ঠিকই ভেঙে ফেলে। তাই সময় দিয়ে কখনো মানুষ চেনা যায় না, মানুষ চিনতে মন লাগে। এইসব কথা মেয়েটির মুখ থেকে শুনতে বেশ ভালোই লাগছিল। তারপরে মেয়েটি বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আজকে আসি, আবারও পরে কথা হবে। এই বলে মেয়েটি চলে যায়। আমি কিন্তু প্রতিদিন এখন ওই ওভারব্রিজের ওপরই বসে থাকি। কেন জানি ওই ওভারব্রিজের ওপর বসলে একটা শান্তি অনুভব করতে পারি। তো যাই হোক, 2 দিন পরে মেয়েটি আবারও আসে। এসে বলল, কেমন আছেন আপনি? আমি বললাম,
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? মেয়েটি বলল, হ্যাঁ আমিও ভালো আছি। মেয়েটি আবারও বলে উঠলো, আচ্ছা আজকেও কি আপনার মন খারাপ? আমি বললাম হ্যাঁ। মেয়েটি বলল, আজকে কি মন খারাপের কারণ আছে? আমি বললাম না, খুঁজে পাই না। তারপরে মেয়েটি বলল, ও আচ্ছা। তারপর মেয়েটি আবারও বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আজকে আপনি মন খারাপের কারণ খোঁজেন, আমি আসি, অনেক দেরি হয়ে গেছে, আজকে আমাকে বাড়ি যেতে হবে। এই বলে মেয়েটি চলে যাচ্ছিল। তারপরে মেয়েটিকে আমি পিছন থেকে ডেকে বলি, আপনার নাম? আপনার নামটা তো এখনো জানা হলো না। তারপর মেয়েটি পিছন ঘুরে বলে, আমার নাম তিশা। মিষ্টি করে মুচকি হেসে তিশা চলে যায়। আজকের এই হাসিটা দেখে তার মায়াবী সুন্দর চেহারাটা অনুভব করতে পারলাম যে সে কতটা সুন্দর, কতটা মায়াবী। সত্যি কথা বলতে এইভাবে কখনোই কাউকে নিয়ে ভাবা হয়নি। এটাই আমার কোনো নারীর প্রতি প্রথম ভাবনা। 2 দিন পরে তিশা আবারও আসলো আর বলল, কেমন আছেন? আমি বললাম, ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি। তারপর তিশা একটু অবাক হয়ে বলল, কারণটা কি জানতে পারি? আচ্ছা আজকে কি আপনার মন খারাপ নাই? তারপর আমি বললাম, মন খারাপ ছিল, কিন্তু আর এখন নেই। তারপর তিশা বলল, আচ্ছা এই দুটোর কারণ কি আজকে আমি জানতে পারি? আমি বললাম, না বলা যাবে না, সিক্রেট আছে। তারপর তিশা বলল, ও আচ্ছা। তারপর তিশা আবার বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আজকে আসি, আবার পরে কথা হবে। এ বলে তিশা চলে যায়। সে চলে যাচ্ছিল আর আমার বুকের ভিতরটা কেমন জানি দিক দিক করছিল। মনে হচ্ছিল একটু কথা বললে আমার বুকটা শান্তি পেত, কিন্তু তাকে ধরে রাখতে পারছিলাম না, যদি সে খারাপ ভাবে। এরপর তিশা চলে যায়। তারপরের দিন আমি সেই ওভারব্রিজের উপর বসেছিলাম, জানি তিশা আসবে না, কারণ সেই দিন তিশার টিউশন ছিল না। তারপরে কিছু ভালো লাগছিল না, মন শুধু চাইছিল তিশা যদি আজকে আসতো। খুব ইচ্ছে করছে তার সঙ্গে কথা বলতে, কিন্তু সে তো আজকে আসবে না। এইসব কথা ভাবতে ভাবতেই আমি হঠাৎ করে শুনতে পাই তিশার গলা। আমি বলে উঠলাম, তিশা কোথায় আপনি? তিশা বলল, আপনার পিছনে, ভালোভাবে তাকিয়ে দেখেন। এরপর আমি পিছন করে দেখি তিশা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি বলে উঠলাম, কি ব্যাপার, আজকে তো তোমার টিউশন নেই, তাহলে আজকে এখানে কি করো? এরপর তিশা বলল, হ্যাঁ আজকে টিউশন নেই, আজকে তোমার সঙ্গে শুধু গল্প করব, তার জন্য চলে আসলাম। অন্যদিন তো তেমন সময় পাই না, চলে যেতে হয়, আজকে সময় নিয়ে এসেছি, তোমার সঙ্গে আজকে অনেক গল্প করব তাই। তারপর মনটা আমার কেমন জানি হয়ে গেল। আমি কখনো ভাবতেই পারিনি যে তিশাকে আমি এভাবে ভালোবাসি কথাটা বলে ফেলবো। আমি পুরোটা ইমোশনাল হয়ে তার 2 গালে হাতটা দিয়ে বললাম, তিশা আমি কখনো কোনো নারীর প্রতি আসক্ত হইনি। তোমাকে আমি যতই দেখি ততই যেন তোমার প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি। আমি তোমার অজান্তেই আমি মনে হয় তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তিশা আমার মুখ থেকে এসব কথা শুনে হাত দুটোকে সরিয়ে দিয়ে বলল, আপনি এসব কি বলছেন? আপনাকে নিয়ে তো আমি এসব কখনো ভাবিনি, আপনি ভুল করছেন। তারপর আমি বললাম, হ্যাঁ আমি ভুল করছি, আমি মানুষটাই তো ভুল, কারো কাছে ভালো হতে পারিনি কখনো, আর তোমার কাছে কিভাবে হব? তারপর আমি মনটা খারাপ করে ওখান থেকে চলে যাচ্ছিলাম। তিশা আমার পিছন থেকে হাতটা ধরে বলল, এই পাগল, মজা করছিলাম, তোমাকে যদি আমার ভালোই না লাগে, পছন্দই না হয়, তাহলে টিউশন থেকে আসার পথে কেন তোমার সঙ্গে আমার দেখা করতে হয়? বুঝতে পারো না তোমাকে ছাড়াও আমি থাকতে পারি না? তার জন্যই তো আজকে আমি ছুটে চলে আসলাম তোমার কাছে। বুঝো না, তোমাকে আমি সেই প্রথম থেকে ভালোবেসে ফেলেছি, তোমার সেই প্রথম ব্যবহারেই আমি ক্রাশ খেয়ে গেছি, আমিও ভালোবাসি। তিশার মুখ থেকে এইসব কথা শুনতে পাবো আমি কখনো ভাবতেও পারিনি। তারপরে তিশার গাল দুটো শক্ত করে ধরে বললাম, সত্যি বলছো তো? কখনো ছেড়ে যাবে না? আমি ছেড়ে যাওয়ার কষ্ট কখনো পাইনি, তুমি আমার প্রথম, শুধু আমাকে আগলে রাখো, ছেড়ে যাওয়ার কষ্টটা কি আমাকে বুঝতে দিও না কখনো। এইভাবে 4 বছর কেটে যায়। তিশার সঙ্গে আমার ভালো এখন সম্পর্ক। একদিন তিশা আমাকে বলে উঠলো, তোমার আর আমার সম্পর্কটা আমার বাবাকে বলে দিয়েছি, আমার বাবা মেনে নিয়েছে আর তোমাকে দেখা করার জন্য ডেকেছে। আমি বললাম, কি বলো তুমি? আচ্ছা ঠিক আছে, কবে যেতে হবে বলো? তিশা বললো, কালকে চলো। আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি তিশার সঙ্গে তিশাদের বাড়ি যাই। এরপর তিশার বাবাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, আর তিশার বাবা আমাকে দেখে অবাক হয়ে গেল, কারণ তিশার বাবা ছিল সেই ভদ্রলোক যে ভদ্রলোকটা একটা রিক্সাওয়ালার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। তিশার বাবা রেগে বলে উঠলো, তার মানে আমার মেয়ে তোর সঙ্গে সম্পর্ক করেছে? আমি বললাম, আমি জানতাম না যে এটা আপনার মেয়ে, আর আমি জানলে কখনোই আপনার মেয়ের সঙ্গে সম্পর্ক করতাম না। ঠিক আছে, বেশি কিছু তো হয়নি, আপনি চাইলেও আর আপনার মেয়েকে বিয়ে করবো না। তারপর তিশার বাবা বলে উঠলো, তুই ভাবলি কি করে আমি চাইবো তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে? ছোট লোক, ছাটানি, এইসব বলে গালি দিতে শুরু করলো। তারপর আমি চিৎকার করে বললাম, এবার থামেন, আপনাকে তো বললাম আপনার মেয়ের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই, এখানেই শেষ। আগে যদি জানতাম আপনার মেয়েটা, কখনোই সম্পর্কটা হওয়া সম্ভব ছিল না। এরপর তিশা বলে উঠলো, তার মানে তুমি কি চিনতে আমার বাবাকে? আমি বললাম, হ্যাঁ চিনতাম, খুব ভালো করে চিনতাম, কিন্তু আমি জানতাম না এটা তোমার বাবা। তারপর তিশা ওর বাবাকে বলে উঠলো, বাবা তুমি ওকে কিভাবে চিনো, আর ওর কি খারাপ দেখেছো? ও অনেক ভালো একটা ছেলে, ওর মনটা অনেক ভালো, ও কখনো কারো ক্ষতি চাই নাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। তারপর তিশার বাবা তিশাকে ধমক দিয়ে বললো, তুই একদম চুপ,
তোর সঙ্গে আমি আর কখনোই বিয়ে দিব না, চলে আয় আমার কাছে। এরপর তিশা বলে উঠলো, না বাবা, আমি তোমার কাছে যাব না, আমি রাজের সঙ্গে যাব। রাজ, তুমি আমাকে নিয়ে চলো। এরপর তিশাকে আমি বললাম, আমি কখনোই বিয়ে করতে পারবো না। তিশা সেদিন অনেক কান্না করেছিল, তার কান্না দেখে আমার বুকটা ফেটে গেছিল। কিন্তু আমি তো এমন কাজ করতে পারবো না। যদি তিশার বাবা যদি বুঝতে পারতো, আমাকে ভালো চোখে দেখতো, তবেই তাকে আমি বিয়ে করতে পারতাম। আর কখনোই কারো বাবাকে কষ্ট দিয়ে আমি কোনো কিছু করতে পারি না। কতটা ভালোবাসি তিশা, তাই না? আমি তোমাকে চাইলেও আমার করে রাখতে পারতাম না। ভালো আমিও বাসতাম তিশা, অনেক ভালোবাসতাম। আমি আজও তোমাকে ছাড়া ভালো নাই, আর কখনো ভালো থাকতেও পারবো না, তোমাকে ভুলতেও পারবো না। এতটাই ভালোবাসি তিশা। এই শহরটা মিথ্যায় ভরা, অন্যায় ভরা। সত্যের বিচার করার মতো কেউ নাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ নাই। যেই দাঁড়াতে যায় সেই সমাজের কাছে খারাপ হয়ে যায়, যেই সত্যের বিচার করতে যায় সেই তুচ্ছ হয়ে যায়। এই শহরে ভালোবাসার কোনো মূল্য নাই। আমার কি ভুল ছিল? আমি সত্যের বিচার করতে গেছিলাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেছিলাম, তার জন্যই আজকে আমাকে ভালোবাসাটা হারাতে হলো। শখের মানুষ ছিল। তুমি কষ্ট পেও না, ভালো থেকো। তো এই ছিল আজকের আমাদের গল্প। গল্পটা যদি একটু হলো ভালো লেগে থাকে তো অবশ্যই রাজভাই পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। আর এরকম নতুন নতুন গল্প দিতে চাইলে অবশ্যই রাজভাই পেজটিকে ফলো করে আমাকে নক দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।